ওয়েলকাম টু বায়োস্পার। তো আজকে আমরা আমাদের যে নতুন ভিডিও, ঠিক আছে, এটা হচ্ছে এনিমাল কিংডমের উপরে। যেখান থেকে এনিমাল কিংডম শেষ হয়েছিল সেখান থেকে আমরা শুরু করছি। তাহলে আগের দিন আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার পড়েছি, ঠিক আছে, আগের দিন আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার পড়েছি। আজকে যেটা আমরা পড়বো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে পরিফেরা। পরিফেরা পরিফেরাকে প্রথম কথা বলা হয়, পরিফেরা বাংলায় বলা হয় ছিদ্রাল প্রাণী। ছিদ্রাল প্রাণী। সেকেন্ড হচ্ছে আমরা পরিফেরাতে এখানে কি আছে, পোর। তাহলে পরিফেরা ইজ ইকুয়াল টু পোর বিয়ারিং এনিমাল। যেহেতু আমরা এনিমাল কিংডমের মধ্যে পড়ছি, ঠিক আছে, প্রথমে আমরা স্ট্রাকচারটাকে দেখে নেই, তাহলে কি হবে, আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পরিফেরার ক্ষেত্রে এরকম আমরা একটা স্ট্রাকচার দেখেছি, যেখানে এরকম ছোট ছোট ছিদ্র দ্বারা তৈরি। এরকম অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যে ছিদ্রগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অস্টিয়া। এই যে ছোট ছোট চালুনির ন্যায় ছিদ্র আছে, যে কারণে এদেরকে আমরা বলছি পোর বিয়ারিং এনিমাল। তো এই যে ছোট ছোট ছিদ্রগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় অস্টিয়া। অস্টিয়া অস্ট্রিয়া। আর উপরে এরকম আমরা একটা লার্জ স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটাকে বললাম হচ্ছে আমরা অস্কিউলাম, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটা দেখাতে চাইলাম যে কেন পরিফেরাকে পরিফেরা বলা হয়, সেটা আমরা দেখালাম, ঠিক আছে। তাহলে আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচারে আসি। তাহলে আমরা ফিচারে আসছি। ফিচার অর্থাৎ বৈশিষ্ট্য। যেগুলো আমরা আগের দিন পড়িয়েছি সেগুলোর রেসপেক্টে আমরা ধরবো। যেগুলো আমরা আগের দিন পড়িয়েছি সেখান থেকে আমরা ধরবো। 1 নম্বরে আমরা পড়িয়েছিলাম যে হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাট, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে বাসস্থান। তাহলে পরিফেরা কোথায় বসবাস করে, এক্ষেত্রে আমরা লিখবো যেটা, যে পরিফেরার ক্ষেত্রে অল আর অল আর অ্যাকুয়াটিক। অ্যাকুয়াটিক, পিউ ফ্রেশ ওয়াটার, পিউ হচ্ছে ফ্রেশ ওয়াটার, বাট মোস্টলি মারিন। মোস্টলি আমরা যদি আসি তাহলে বলবো হচ্ছে মারিন। 1 নম্বর ফিচার। তাহলে বুঝতেই পারছি আমরা যে বাসস্থান মানে হচ্ছে কি কোথায় বসবাস করে। তাহলে মেনলি এরা হচ্ছে সামুদ্রিক। কিছু কিছু প্রজাতি আছে যারা হচ্ছে কি না ফ্রেশ ওয়াটারে বসবাস করে। পরের পয়েন্ট যদি আমরা আসি, তাহলে পরের পয়েন্ট হচ্ছে আমাদের সিমেট্রি। সিমেট্রি যেটাকে বাংলায় বলেছিলাম প্রতিসমতা। প্রতিসমতাতে আমরা কি দেখেছি, না পরিফেরাকে দেখো, যদি আমরা সেকশন করি, যদি সেকশন করি তাহলে সমান দুটো ভাগে নিশ্চয়ই ভাগ করতে পারবো না। তাহলে এরা হচ্ছে অপ্রতিসাম্য, অর্থাৎ অ্যাসিমেট্রি। অ্যাসিমেট্রি অর্থাৎ অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য। থার্ড যদি পয়েন্ট আমরা আসি, তাহলে বলবো লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশন অর্থাৎ সংগঠনের স্তর। কোন ধরনের সংগঠন আমরা দেখতে পাবো,
পরিফেরার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোষীয় সংগঠনের স্তর, অর্থাৎ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন অর্থাৎ কোষীয় সংগঠনের স্তর। কোষীয়, আমরা বাংলাতে লিখছি, যাদের অসুবিধা হবে বাংলায় দেখে নেবে। কোষীয় সংগঠন, কোষীয় সংগঠনের স্তর দেখতে পাবো। ওকে, তাহলে থার্ড আমরা যদি আসি, তাহলে থার্ড পয়েন্ট আমরা কি বলবো? থার্ড লেয়ার আমরা পড়েছিলাম যেটা, সেটা হচ্ছে জার্ম লেয়ার। জার্ম লেয়ার পরিফেরার ক্ষেত্রে যদি জার্ম লেয়ারে আসি আমরা, তাহলে কি বলবো? যে পরিফেরার জার্ম লেয়ার হচ্ছে অ্যাবসেন্ট। পরিফেরার ক্ষেত্রে জার্ম লেয়ার হচ্ছে অ্যাবসেন্ট, এটুকু নিশ্চয়ই বোঝা গেল। এরপরে দেখো আমরা কি বলছি, যে তাহলে জার্ম লেয়ার হলো। এবার আমাদের আসছে যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি বাদ গেল? তাহলে জার্ম লেয়ারের পরে আমরা বলবো যে সিলোম। সিলোম ইজ ইকুয়াল টু বডি ক্যাভিটি। সিলোমও হচ্ছে কি এদের ক্ষেত্রে? অ্যাবসেন্ট। সিলোম এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। আর কি পড়ে এসছো তুমি? তাহলে জার্ম লেয়ারের ক্ষেত্রে পড়ে এসছো এগুলো। তাহলে সিলোম আমরা পড়লাম। আর একটা জিনিস আমরা যেটা পড়বো পরিফেরার ক্ষেত্রে, দেখো যে যখনই বডি ক্যাভিটির কথা বলা হলো তখন বলা হচ্ছে যে বডি ক্যাভিটি অ্যাবসেন্ট। আর আরেকটা স্লাইড দেখো, এই যে আমরা বললাম এই যে পরিফেরা, এর এখানে একটা বিশেষ স্ট্রাকচার আছে। এই যে সার্কেল দেখাচ্ছি, তাহলে এখানে একটা বিশেষ স্ট্রাকচার আছে যার নাম হচ্ছে স্পঞ্জোসিল। ওকে, পরিফেরার ক্ষেত্রে এই যে ক্যাভিটি এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে স্পঞ্জোসিল। তাহলে আমরা আর কি পড়িয়েছিলাম? বডি প্ল্যান, দেহ নকশা, সেলুলার অ্যাগ্রিগেশন। সেলুলার অ্যাগ্রিগেশন, সেলুলার অ্যাগ্রিগেশন। ওকে, তারপরে আমরা পড়েছিলাম মেটামেরিজম, খণ্ডীকরণ, সেটা হচ্ছে অ্যাবসেন্ট। ওকে, এগুলো মোটামুটি আমাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা দেখলাম। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে ফিজিওলজির পার্ট। ওকে, তাহলে ফিজিওলজিতে যদি আমরা আসি, ফিজিওলজি ফিজিওলজি ফিজিওলজির ক্ষেত্রে তুমি কি কি পড়বে? দেখো, আমরা এখানে পড়বো যেটা, সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, তাহলে তারপর হচ্ছে রিপ্রোডাকশন। এগুলো হচ্ছে আমাদের ফিজিওলজি। ফিজিওলজির ক্ষেত্রে প্রথমে আসছি আমরা ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম মানে কি? পরিপাক। তাহলে এক্ষেত্রে পরিপাকের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে আমরা বলবো হচ্ছে ইন্ট্রা সেলুলার ডাইজেশন আমরা দেখতে পাবো। সেকেন্ড হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে কি বলবো? অবভিয়াসলি অ্যাবসেন্ট, রেসপিরেটরি সিস্টেম অ্যাবসেন্ট। থার্ড যদি আমরা আসি, তাহলে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম তাহলে সার্কুলেটরি সিস্টেম এর ক্ষেত্রে দেখতে পাবো? নিশ্চয়ই নয়, অর্থাৎ এটাও কি অ্যাবসেন্ট। সার্কুলেট কি হয় আমাদের বডিতে? বডিতে সার্কুলেট হয় কি? বডি ফ্লুইড, দ্যাট ইজ হচ্ছে আমাদের ব্লাড। ঠিক আছে, আর কি লিখতে পারি আমরা? ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, আর এক্সক্রিয়েটরি সিস্টেম। এক্সক্রিয়েটরি সিস্টেম, তাহলে এটাও আমরা কি লিখবো? অ্যাবসেন্ট। এক্সক্রিয়েটরি সিস্টেম হচ্ছে অ্যাবসেন্ট। এবার আমরা আসছি যেটা, এটা হচ্ছে রিপ্রোডাকশন। তাহলে আমাদের ফিজিওলজিক্যাল একটা রোতে আমরা রেখে দিলাম রিপ্রোডাকশন।
দেখো, রিপ্রোডাকশন মানে কি? জনন। জননের ক্ষেত্রে যদি আসি তাহলে আমরা এদেরকে বলবো হার্মাফ্রোডাইট, যেখানে বোথ মেল অ্যান্ড ফিমেল প্রেজেন্ট থাকে। কথা বোঝা গেল? একই বডিতে মেল এবং ফিমেল প্রেজেন্ট থাকলে তাকে বলা হচ্ছে হার্মাফ্রোডাইট। এছাড়াও হার্মাফ্রোডাইটের পাশাপাশি আমরা দেখব, তার মানে হচ্ছে কি, সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল, এছাড়াও বাই ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে খণ্ডীকরণ। কথা বোঝা গেল? খণ্ডীকরণ পদ্ধতিতে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ফিজিওলজির পার্ট যদি দেখি তাহলে এইটুকু। এবার এখানে আমরা একটা ছবি দেখাবো। ওকে, তাহলে ছবির মধ্যে আমরা কি দেখাতে চাইছি ভালো করে দেখবে, যে এটা একটা আমরা ড্রয়িং করার চেষ্টা করছি। ঠিক আছে, সেক্ষেত্রে সময় লাগবে আমাদের। এই যে স্ট্রাকচারটা আমরা দেখাচ্ছি, এর ভেতরে আমরা বললাম প্রেজেন্ট আছে হচ্ছে কি না স্পঞ্জোসিল। ভেতরের যে স্ট্রাকচার এটাকে আমরা বললাম স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল, ওকে। এই যে স্পঞ্জোসিলের ক্ষেত্রে যদি আমরা আসি, এখানে এরকম কিছু ফ্লাজেলা লাইক স্ট্রাকচার থাকে, যাদেরকে বলা হয় কল্লার সেল বা কোয়ানোসাইট। কল্লার সেল বা কোয়ানোসাইট। এখানে আমরা একটা লার্জ ওপেনিং রাখলাম। এগুলো ছোট ছোট ছিদ্র, যেগুলোকে আমরা বললাম অস্টিয়া। এটা একটা ছিদ্র, অস্টিয়া। তাহলে অস্টিয়ার মাধ্যমে কি হয়, জল প্রবেশ করে। তাহলে আমরা তীর চিহ্ন এইভাবে দেখাচ্ছি, অস্টিয়া। তীর চিহ্নটা দেখায় তাহলে সুবিধা হবে, অস্টিয়া, অস্টিয়া। আর উপরে একটা লার্জ ওপেনিং আছে। ওকে, উপরে আমরা দেখতে পাচ্ছি একটা লার্জ ওপেনিং আছে, যেটাকে আমরা বললাম অস্কিউলাম। অস্কিউলাম, কথা বোঝা গেল? এটুকু ক্লিয়ার? তাহলে দেখো সিকোয়েন্সটা কি দাঁড়ালো। সিকোয়েন্সটা দাঁড়াচ্ছে যে যদি আমরা দেখি জল সংবহন তন্ত্র, তাহলে একটা খুবই ইম্পর্টেন্ট টার্ম পরে বুঝতে পারবে যখন এই কাইনোডার্মাটা পড়াবো। এদের ক্ষেত্রে পরিফেরার ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়াটার ক্যানাল সিস্টেম। ওয়াটার ক্যানাল সিস্টেম প্রেজেন্ট ইন পরিফেরা, আর ওয়াটার ভাস্কুলার সিস্টেম প্রেজেন্ট ইন একাইনোডার্মা। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে কি দাঁড়ালো, যে অস্টিয়া, এখানে এরকম ছোট ছোট ছিদ্র আছে, এই যে ছিদ্র, তাহলে অস্টিয়ার মাধ্যমে জল প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে আমরা সিকোয়েন্সটা কিরকম লিখতে পারি, যে অস্টিয়া, ঠিক আছে, অস্টিয়ার মাধ্যমে জল প্রবেশ করছে কোথায়, এই যে আমাদের স্পঞ্জোসিল, সেই স্পঞ্জোসিল। স্পঞ্জোসিলে জল প্রবেশ করবে। এবার উপরে একটা লার্জ ওপেনিং আছে, তাহলে স্পঞ্জোসিল থেকে জল অস্কিউলামের থ্রু, অস্কিউলাম এর থ্রু বাইরে বেরিয়ে যাচ্ছে। কথা বোঝা গেল? অস্কিউলামের থ্রু বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে অস্কিউলামের থ্রু বেরিয়ে যাচ্ছে স্পঞ্জোসিল। তাহলে দ্যাট ইজ দ্যাট ইজ দ্যাট হেল্পস ইন ওয়াটার ক্যানাল সিস্টেম, জল সংবহনে সাহায্য করছে। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের মোটামুটি পরিফেরা। আর কি বাদ গেল পরিফেরা থেকে? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল। ঠিক আছে, পরিফেরার ক্ষেত্রে এক্সাম্পল,
আর এই যে আমরা বললাম হচ্ছে আমাদের কল্লার সেল, ঠিক আছে, সেই কল্লার সেলটা আমরা দেখছি। চলো তাহলে দেখো এক্সাম্পল আমরা এখানে কি লিখেছি, প্রথমে ইউস্পঞ্জিয়া, ইউস্পঞ্জিয়ার ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে সেটাকে বলা হয় কি কমন বাথ স্পঞ্জ। সেকেন্ড যদি আমরা আসছি যে স্পঞ্জিলা ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় তোমাকে যদি জিজ্ঞেস করে যে একটা ফ্রেশ ওয়াটার স্পঞ্জের এক্সাম্পল দাও বা পরিফেরার এক্সাম্পল দাও, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, স্পঞ্জিলা, ঠিক আছে, সাইকন ইজ ইকুয়াল টু স্কাইপ। এবার দেখো আমরা কল্লাস সেলের কথা বলছিলাম, ঠিক আছে, তাহলে এই রকম কি থাকে না, ফ্লাজেলা থাকে, যেটা আগের ছবিতে দেখালো, আগের ছবিতে দেখানো হলো এই যে ফ্লাজেলা, তাহলে এগুলো হচ্ছে কি ফ্লাজেলা, ফ্লাজেলা। এবার তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, ফ্লাজেলা শেপের স্ট্রাকচার। তাহলে কল্লাস সেলের ক্ষেত্রে আমরা কি লিখবো, যে কল্লাস সেলের ক্ষেত্রে আমরা লিখবো these are flagellated, these are flagellated। এবার এই যে ফ্লাজিলেটেড যে স্ট্রাকচার, ঠিক আছে, তাহলে স্পঞ্জোসিল হেল্প করছে কিসে, স্পঞ্জোসিল হেল্প করছে তোমার হচ্ছে ওয়াটার এন্টার এবং এক্সিটে। স্পঞ্জোসিলের ক্ষেত্রে আমরা দেখলাম ফ্লাজেলা শেপের একটা স্ট্রাকচার আছে যেটা হেল্প করছে তোমার ওয়াটার এন্টার এবং এক্সিটে। ক্লিয়ার এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন বলো? তাহলে দেখো পরিফেরা সম্পর্কে আমরা মোটামুটি দেখলাম, এরপরে আমরা আসছি নিডারিয়া। নিডারিয়ার ক্ষেত্রে যদি আসি আমরা, নিডারিয়াকে বলা হয়, নিডারিয়ার ক্ষেত্রে যদি আসি তো নিডারিয়াকে বলা হয় সিলেন্ট্রেটা, সিলেন্ট্রেটা বা নিডারিয়া, নিডারিয়া, সিলেন্ট্রেটা বলা হচ্ছে বা নিডারিয়া বলা হচ্ছে, বাংলাতেও নিডারিয়া, নিডারিয়া। নিডারিয়ার নাম নিডারিয়া কেন, কারণ এদের মধ্যে প্রেজেন্ট থাকে যেটা, সেটা হচ্ছে নিডোব্লাস্ট সেল, এদের মধ্যে থাকে যেটা সেটা হচ্ছে নিডোব্লাস্ট সেল, নিডোব্লাস্ট কোষ। এই নিডোব্লাস্ট কোষ কি করে না, রিলিজ করে একটা বিশেষ কেমিক্যাল যার নাম হচ্ছে নিমাটোসিস্ট, নিমাটোসিস্ট। তাহলে নিডারিয়ার নাম নিডারিয়া কেন আমরা দেখলাম, ওকে। এবার দেখো প্রথমে আমরা আসছি নিডারিয়ার ক্ষেত্রে লেভেল অফ অর্গানাইজেশন, সরি লেভেল অফ অর্গানাইজেশনের আগে আমরা হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেটটা দেখে নেব। হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট, যেহেতু যেহেতু হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেটের বাংলা নাম আমরা অলরেডি লিখেছি যে বাসস্থান, তাহলে এদেরকে আমরা কোথায় দেখতে পাবো না, এদেরকে যদি আমরা দেখি তাহলে এদেরকে আমরা দেখতে পাবো হচ্ছে কি না, মোস্ট অফ দেম আর, মোস্ট অফ দেম আর মারিন। তাহলে মোস্ট অফ দেম আর মারিন যখন বলছে তার মানে কিছু কিছু আছে যারা ফ্রেশ ওয়াটারে থাকে, যেমন হাইড্রা, একটা হাইড্রা ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার নিডারিয়ান। সেকেন্ড আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, যেটা আমাদের সেটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন, লেভেল অফ অর্গানাইজেশন অর্থাৎ সংগঠনের স্তর। যেহেতু আমরা বাংলা একবার লিখেছি তাই আমরা এবার আর বাংলাতে লিখছি না। সংগঠনের ক্ষেত্রে তুমি প্রথম দিনই পড়েছো, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেটা এটা হচ্ছে টিস্যু লেভেল, কথা বোঝা গেল। এদের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে এদের মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। আর কি পড়ে থাকলো, আর যেটা থাকলো সেটা হচ্ছে যে আমাদের সিমেট্রি, সিমেট্রি,
সিমেট্রির ক্ষেত্রে কি বলা যেতে পারে? অবভিয়াসলি রেডিয়াল সিমেট্রি। অবভিয়াসলি তিনজন আমরা পড়েছি রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি। ফোর্থ যদি আমরা পড়ি তাহলে কি পড়বো এখানে? ফোর্থ হচ্ছে আমাদের জার্ম লেয়ার। জার্ম লেয়ার। জার্ম লেয়ারের ক্ষেত্রে কি বলবো? জার্ম লেয়ারের ক্ষেত্রে কি বলবো? নিশ্চয় ডিপ্লোব্লাস্টিক। জার্ম লেয়ার হচ্ছে ডিপ্লোব্লাস্টিক আমরা লিখছি। আর একটা জিনিস আমরা হচ্ছে সিলোম। সিলোম, সিলোমের ক্ষেত্রে কি বলবো? অ্যাবসেন্ট। আর কি পড়িয়েছিলাম? জার্ম লেয়ার হলো, সিলোম হলো, ঠিক আছে। আর একটা হচ্ছে বডি প্ল্যান। বডি প্ল্যান। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা প্রথমেই বললাম জার্ম লেয়ারের ক্ষেত্রে যদি আসি তাহলে এরা হচ্ছে ডিপ্লোব্লাস্ট, অর্থাৎ ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে এটা আমরা লিখে দিচ্ছি বাংলায় দ্বিস্তরীয়। দ্বিস্তরীয়। দ্বিস্তরীয় মানে কে কে থাকবে? দ্বিস্তরীয় মানে যদি আমরা আসি তাহলে হচ্ছে এক্টোডার্ম, এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। এন্ডোডার্ম। তাহলে যেটা থাকবে না সেটা কি না, মেসোডার্ম যেটা ছিল সেই মেসোডার্মের পরিবর্তে যদি আমরা দেখি তাহলে মেসোগ্লিয়া থাকে। সিলোমের ক্ষেত্রে আমরা কি বলে দেবো? এক চান্সে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট, সিলোম ইজ অ্যাবসেন্ট, তাই তো? সহজ জিনিস। বডি প্ল্যানটা হচ্ছে, এবার দেখো মনে পড়ছে প্রথম দিন কি দেখিয়েছিলাম যে বডি প্ল্যানের ক্ষেত্রে নিডারিয়া টিনোফোরার ক্ষেত্রে কি হচ্ছে? অনলি ওয়ান ওপেনিং। অনলি ওয়ান ওপেনিং থাকলে কি বলা হচ্ছিল? তাহলে এখানে আমরা টিউব উইদিন টিউব। ওকে, টিউব উইদিন টিউব। ওকে, বোঝা গেল? এক সেকেন্ড একটু জলটা খেয়ে নেই। চলো, তাহলে বোঝা গেল। তাহলে আমরা কি বললাম? এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ফিচার যেগুলো আমাদের ছিল সেগুলো আমরা বললাম। ফিজিওলজির পার্টে এবার আমরা আসবো। তাহলে মোটামুটি আমরা বললাম আর কি কি বলতে পারি। আমরা যদি বলি মেটামেরিক সেগমেন্টেশন, এদের মধ্যে দেখতে পাবো? নিশ্চয়ই নয়। তোমার যদি মনে হয় তুমি এখানে লিখে নেবে আর একটা পয়েন্ট যে মেটামেরিজম, মেটামেরিজম, নোটোকর্ড এগুলো সবই অ্যাবসেন্ট। তাহলে মেটামেরিজমের ক্ষেত্রে যদি আসি, মেটামেরিজম, তাহলে আমরা কি বলবো? অ্যাবসেন্ট। মেটামেরিজমের ক্ষেত্রে যদি আসি তাহলে বলবো হচ্ছে অ্যাবসেন্ট। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? চলো, একটা জিনিস এখানে বলে দেই, যেহেতু এখানে আমরা বললাম, দেখো পরিফেরার ক্ষেত্রে কিন্তু যেহেতু একই বডিতে মেল এবং ফিমেল প্রেজেন্ট থাকে, সো 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 এখানে আমরা যেটা দেখব যে ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল। আর যেহেতু অনেকগুলো লার্ভাল স্টেজের মধ্যে দিয়ে পার হয় তাহলে আমরা ডেভেলপমেন্ট কি দেখব? ইনডিরেক্ট ডেভেলপমেন্ট দেখব। ওকে, চলো এবার আমরা আসছি কিসে না, ফিজিওলজি। ফিজিওলজি, ফিজিওলজির মধ্যে প্রথমে কে আসবে? আমরা পয়েন্টগুলো লিখে নেব, ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেম, খাতা পেনে নোটস করে নেবে। ডাইজেস্টিভ সিস্টেমের পরে কি দেখিয়েছিলাম? রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। তারপর আমরা কি দেখিয়েছি? সার্কুলেটরি সিস্টেম। আর কি দেখিয়েছি? এক্সক্রিয়েটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম। আর রিপ্রোডাক্টিভ সিস্টেম। যতগুলো সিস্টেম আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে। তাহলে সার্কুলেটরি, রেসপিরেটরি সমস্ত কিছু আমরা বললাম। এবার আমরা এগুলো দেখব।
এখানে রেসপিরেটরি সিস্টেম কি হচ্ছে, এখানে অ্যাবসেন্ট। সার্কুলেটরি সিস্টেম অ্যাবসেন্ট। এক্সক্রিয়েটরি সিস্টেম অ্যাবসেন্ট। রেসপিরেটরি সিস্টেম অ্যাবসেন্ট। তাহলে ইন্ট্রাসেলুলার ডাইজেশন, ইন্ট্রাসেলুলার ডাইজেশন, তাহলে এইটুকু আমরা ফিজিওলজির মধ্যে পড়বো। ঠিক আছে, এবার আমরা আসছি যেটা, তাহলে আমাদের প্রথমে জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার ফিজিওলজি আমরা আর দেখবো না, একেবারে গিয়ে যখন দেখবো একবার আর্থ্রোপোডাতে গিয়ে রেসপিরেটরি সিস্টেম তৈরি হবে, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ কোনো ফিচার থাকবে আমরা সেটাই দেখাবো, আদারওয়াইজ আমরা এখান থেকে আর আসবো না। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এদের মধ্যে কি কি এক্সট্রা ফিচার আছে, যেমন পলিপ এবং মেডুসা স্টেজ দেখতে পাবো আমরা। ঠিক আছে, তো তার মানে হচ্ছে কাইন্ড অফ যদি আমরা পড়ি তাহলে অল্টারনেশন অফ জেনারেশন, ঠিক আছে, মেটাজেনেসিস আমরা দেখতে পাবো। তো এইগুলো আমরা এবার এখানে দেখব। প্রথমে এদের লাইফে দুটো স্টেজ আছে, একটা হচ্ছে পলিপ, একটা হচ্ছে মেডুসা। পলিপ এবং হচ্ছে মেডুসা, পলিপ মেডুসা। তার মানে কি হয়, পলিপ থেকে ফার্স্ট মেডুসা তৈরি হবে, মেডুসা থেকে যদি আসি পলিপ তৈরি হবে। এবার এখানে কোশ্চেন হচ্ছে যে কোন ডিভিশনের মাধ্যমে। যদি আমরা এখানে বলি তাহলে বলবো মেডুসা থেকে পলিপ পলিপ তৈরি হচ্ছে সেক্সুয়ালি, আর পলিপ থেকে মেডুসা তৈরি হচ্ছে অ্যাসেক্সুয়ালি। ওকে, এই যে প্রসেস, তার মানে এই যে প্রসেস, যেটা তুমি প্ল্যান্ট কিংডমে একটা টার্ম পড়েছিলে জনুক্রম, তাই তো, অল্টারনেশন অফ জেনারেশন, তো সেক্ষেত্রে আমরা এখানে এইটাই দেখতে পাবো, যেটাকে আমরা বলছি কি মেটাজেনেসিস। কথা বোঝা গেল? তাহলে মেটাজেনেসিস ইজ দ্য ফিচার অফ মেটাজেনেসিস ইজ দ্য ফিচার অফ মেটাজেনেসিস ইজ দ্য ফিচার অফ আমাদেরকে, না, মেটাজেনেসিস হচ্ছে ফিচার অফ হচ্ছে তোমার নিডারিয়া। তাহলে মেটাজেনেসিসের ক্ষেত্রে কি হলো, পলিপ থেকে মেডুসা তৈরি হলো, আবার মেডুসা থেকে পলিপ তৈরি হচ্ছে, এই যে দুটো প্রসেস আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমাদের বলা হলো মেটাজেনেসিস। ওকে, এর পরের পয়েন্ট যেটা আমরা দেখব, নিডারিয়ার ক্ষেত্রে, এটা যদি একটা নিডারিয়া হয় তাহলে এদের এরকম ভাবে কি আছে, স্টিঙ্গিং সেল আছে, নিচে এখানে কি আছে, একটা কোষ আছে যার নাম হচ্ছে ল্যাসো কোষ। এবার বিষয় হচ্ছে যে এরা কি করতে পারে, নিডারিয়ার ক্ষেত্রে একটা ফিচার হচ্ছে যে নিডারিয়ার নিডোব্লাস্ট কোষ থেকে নিমাটোসিস্ট রিলিজ হয়। নিমাটোসিস্টের কাজ কি, যখনই আমরা নিমাটোসিস্টের কথা পড়ছি, নিমাটোসিস্ট এ রিলিজ করবে একটা পয়জনাস সাবস্টেন্স। কথা বোঝা গেল? তো এই যে পয়জন রিলিজ করছে কিসের জন্য, কি দরকার পড়লো, দরকার হচ্ছে যে ফর ডিফেন্স। ডিফেন্স মানে কি, নিজেকে আত্মরক্ষা করতে হবে, ডিফেন্স, অর আরেকটা টার্ম আমরা ইউজ করতে পারি, টু ক্যাপচার দ্য প্রে, টু ক্যাপচার টু ক্যাপচার দ্য প্রে। প্রে বলতে এখানে শিকারকে ধরার জন্য। তুমি ভালোভাবে বুঝতে পারো, এই যে কথাটা ডিফেন্স লেখা হলো, এটা আমরা এখানে না বুঝতে পারলেও একটা জিনিস আমরা বুঝতে পারবো, আমরা নিশ্চয়ই অক্টোপাসের ক্ষেত্রে দেখেছি, বা আমরা ভিডিও রিলস ফিলস তো এখন সবাই আমরা দেখি, তো অক্টোপাসকে ধরতে গেলে কি হয়, কালি ছড়িয়ে দেয়, কিসের জন্য, নিজেকে রক্ষা করার জন্য। একই রকম ভাবে এখানে নিডারিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে নিডারিয়া কি করছে, তার নিডোব্লাস্ট সেল থেকে রিলিজ করলো নিমাটোসিস্ট, একটা পয়জনাস সাবস্টেন্স, যেটা নিজেকে ডিফেন্স করার জন্য, বা হচ্ছে আমরা বললাম যে কি করার জন্য, কোনো প্রাণীকে বা তার যে তোমার হচ্ছে কি শিকারকে ধরার জন্য সে ব্যবহার করছে। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা মোটামুটি এইটুকু আমরা বললাম যে মেটাজেনেসিস এটা একটা প্রসেস, দ্যাট ইজ অল্টারনেশন অফ জেনারেশন। লাস্ট আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে যে নিডারিয়ার ক্ষেত্রে কিছু এক্সাম্পল আছে খুবই ইম্পর্টেন্ট, যেমন ফাইসেলিয়া, ফাইসেলিয়া, অরেলিয়া, অরেলিয়া, ওবেলিয়া, ওবেলিয়া,
এক্সেট্রা। যেটা তোমার নিজের দায়িত্বে তোমাকে কিন্তু এক্সাম্পল মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ নিট ওরিয়েন্টেড যে এক্সাম গুলো হয় এগুলো কিন্তু এক্সাম্পল ওরিয়েন্টেড পরীক্ষায় কোশ্চেন তোলে। অ্যাসারশন রিজন এখন তুলে দিচ্ছে, মানে স্টেটমেন্ট তুলে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি মোটামুটি এক্সাম্পল গুলো মনে রাখি তাহলে আমাদের সহজ হবে, ঠিক আছে? যে পর্তুগিজ ম্যান অফ ওয়ার কে, ঠিক আছে? তারপরে সি পেন কাকে বলা হয়, সি ফ্যান কি, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা নিডারিয়া সম্পর্কে বললাম। আর আমাদের পড়ে থাকলো হচ্ছে কি টিনোফোরা, যেটা থাকছে সেটা আমরা পরের সেশনে বলবো, ঠিক আছে? চলো, কত মিনিট হয়েছে?